গত ভিডিওতে আমরা তরু দত্তের লেখা দ্য ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটার প্রথম স্ট্যাঞ্জার সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই কবিতাটারই সেকেন্ড স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম স্ট্যাঞ্জায় আমরা ক্যাজুয়ালিনা ট্রিটার একটা ডেসক্রিপশন বা বর্ণনা দেখেছিলাম। সেখানে গাছটার যে একটা লার্জ সাইজ এবং গ্রেট স্ট্রেংথ তার আমরা একটা পরিচয় পেয়েছিলাম। আজকে আমরা সেই সেকেন্ড স্ট্যাঞ্জাতে দেখব যে কবি কিভাবে সেই ক্যাজুয়ালিনা ট্রি গাছটার বিউটি বা সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন। দেখা যাক কবি কি বলেছেন। বলছেন যে হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, যখন প্রথমবার তার কেসমেন্টটাকে হাট করে খুলে দেওয়া হয়, সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়। ফার্স্ট মানে হচ্ছে দিনের প্রথমবার, এখানে তিনি বলতে চাইছেন তার বাড়ির কেসমেন্ট এবং উইন্ডোর মধ্যে একটা পার্থক্য আছে। তো আমি যখন ক্লাস 9 বা 10-এ পড়তাম তখন আমাদের পাঠ্য ছিল অস্কার ওয়াইল্ডের লেখা দ্য সেলফিশ জায়ান্ট। সেই সেলফিশ জায়ান্ট গল্পের মধ্যে আমি কেসমেন্ট ওয়ার্ডটা প্রথমবার পেয়েছিলাম। সেই কেসমেন্ট ওয়ার্ডের মিনিং সেখানে লেখা ছিল এ উইন্ডো দ্যাট ওপেনস লাইক এ ডোর, একটা জানলা যেটা দরজার মতো করে খোলে, অর্থাৎ যে জানলার পাল্লা আছে কিন্তু কোনো গ্রিল বা লোহার রড এই জাতীয় কিছু নেই। পরবর্তী ক্ষেত্রে কেসমেন্ট ওয়ার্ডটা আমি নিজে পড়েছি জন কিটসের লেখা বিখ্যাত ওড টু এ নাইটিঙ্গেল কবিতায়। তো যাই হোক, এখানে কবি বলছেন যে যখন তার বাড়ির জানলা দিনের প্রথমবার একেবারে হাট করে খুলে দেওয়া হয়, অর্থাৎ পুরোপুরি খুলে দেওয়া হয়। কখন খুলে দেওয়া হয়? অ্যাট ডন মানে হচ্ছে ভোরবেলা, ডে ব্রেক। যখন ভোরবেলায় তিনি তার ঘরের দরজারূপী জানলাটাটিকে হাট করে খুলে দেন, সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেন, তখন কি হয়? মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, তখন তার যে আইসাইট দৃষ্টিটা রেস্ট পড়ছে কোথায়? ফলস কোথায় পড়ছে? এই ক্যাজুয়ালিনা গাছটার উপরে। এবং তার ফলে কি হচ্ছে? সেই পোয়েট ডিলাইটেড, আনন্দিত হচ্ছেন। তাহলে সকালবেলায় দরজারূপী জানলাটিকে তিনি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়ে ক্যাজুয়ালিনা গাছটিকে দেখতে পান। এই গাছটিকে দেখে তার মনটি আনন্দে ভরে যায়। থার্ড লাইনে কি বলছেন? সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, মাঝে মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই শীতকালে, অন ইটস ক্রেস্ট, এই গাছটার ক্রেস্ট মানে হচ্ছে টপ মোস্ট ব্রাঞ্চ, সব থেকে উঁচু ডালে, এ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন ওয়াচিং দ্য সানরাইজ। কোনো সময়, অধিকাংশ ক্ষেত্রে শীতকালে তিনি দেখতে পান কি? সেই গাছটার সব থেকে উঁচু ডালে একটা ধূসর রঙের বাবুন বসে আছে মূর্তির মতন। এইবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ বাবুন? তা তোমরা মনে রাখবে, এ বাবুন ইজ এ কাইন্ড অফ লার্জ এশিয়ান মঙ্কি উইথ এ লং ফেস লাইক দ্যাট অফ এ ডগ। তাহলে বাবুন হচ্ছে এক ধরনের বড় চেহারার এশিয়ার বাঁদর, যার একটা লম্বা মুখ আছে, যে মুখটার সঙ্গে কুকুরের মুখের একটা মিল পাওয়া যায়। তাহলে ধূসর রঙের, যে ধূসর গায়ের রঙওয়ালা বাবুন বসে থাকে এই গাছটার উঁচু ডালে। সে কি করছে? সে ওয়াচ দেখতে থাকে দ্য সানরাইজ, সূর্যোদয়। ওয়াচ মানে কিন্তু লুক অ্যাট সামথিং ক্লোজলি, কোনো কিছুকে সহযোগে দেখা, মনোযোগ দিয়ে দেখা। ইম্পর্টেন্ট জায়গা, সিটস স্ট্যাচু লাইক, স্ট্যাচুর মতন। আমরা জানি স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি, তার মধ্যে কোনো প্রাণ থাকে না। অর্থাৎ বাবুনটা যখন বসে আছে
তখন সে কিন্তু খুব স্থির হয়ে বসে আছে, তার মধ্যে কোনো মুভমেন্ট নেই। দ্য বাবুন ডাজ নট মেক এনি মুভমেন্ট হোয়েন ইট সিটস অন দ্য টপমোস্ট ব্রাঞ্চ অফ দ্য ক্যাজুয়ালিনা ট্রি। উল্টো দিকে কি হচ্ছে, হোয়াইল যেখানে অন লোয়ার বাউজ নিচের ডালপালাগুলিতে হিজ পুনি অফস্প্রিং, পুনি মানে হচ্ছে ডুয়ারফিস বা স্মল, অফস্প্রিং ওয়ার্ডটা সিঙ্গুলার এবং প্লুরাল, এটা চাইল্ড বা চিলড্রেন উভয়কেই মিন করতে পারে। আমরা এখানে অফস্প্রিং ওয়ার্ডটাকে ইন্টারপ্রেট করব প্লুরাল হিসাবে। তাহলে নিচের ডালপালাগুলিতে বাউ লেখা নেই, বাউজ লেখা আছে, তাহলে অনেক ডালপালাগুলিতে বসে আছে, তাহলে অনেকগুলি বাবুনের বাচ্চা, এই রকমই আমরা মিন করব। তো অন লোয়ার বাউজ হিজ পুনি অফস্প্রিং, তার ছোট ছোট বাচ্চাগুলো লিপ অ্যাবাউট, লাফিয়ে বেড়াচ্ছে। লিপ অ্যাবাউট, লিপ মানে হচ্ছে জাম্প, অ্যান্ড প্লে, তারা লাফাচ্ছে কেন, কি লাফানোর মধ্যে কোনো সময় একটা আর্জেন্সি, একটা তাড়াহুড়োর ভাব থাকতে পারে, একটা বিপদের ইঙ্গিত থাকতে পারে, বিপদ থেকে বাঁচবার জন্য মানুষ, বা হয়তো বাবুনটা লাফাচ্ছে, এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে নেমে যাচ্ছে, এখানে কিন্তু লাফানোর মধ্যে কোনো রকম বিপদের ইঙ্গিত নেই, বরং এটার মধ্যে একটা এনজয়মেন্ট, উপভোগের ইঙ্গিত রয়েছে। তো সাহিত্যের আমরা সকলেই অনুরাগী, আমাদের মনে রাখতে হবে এই বাবুনের রেফারেন্স শেক্সপিয়ার তার ম্যাকবেথ নাটকে করেছেন। যখন ম্যাকবেথ যাচ্ছেন ডাইনিদের সঙ্গে দেখা করবার জন্য নাটকের একেবারে শেষের দিকে, তখন দেখছেন যে ডাইনিরা একটা ব্রথ তৈরি করছে। ব্রথ ইজ এ কাইন্ড অফ স্যুপ, যে স্যুপ থেকে ওই স্পিরিট উঠে আসবে যারা ম্যাকবেথকে তার ভবিষ্যৎটা বলে দেবে। তো সেই যাই হোক, ম্যাকবেথের সেই ডিটেলস জায়গায় আমি এই মুহূর্তে যাচ্ছি না। সেই স্যুপ তৈরি করতে গিয়ে ডাইনিরা বাবুনের ব্লাড, রক্ত ব্যবহার করেছিল। তো সে যাই হোক, যে এই মানে গ্রে বাবুন মানে ম্যাচিওর্ড যে বাবুনটা, তার যে অ্যাক্টিভিটি তার সঙ্গে পুরোপুরি কন্ট্রাস্টেড হয়ে যাচ্ছে তার বাচ্চাগুলোর অ্যাক্টিভিটি। তাহলে ম্যাচিওর বাবুনটা স্টিল স্থির হয়ে আছে, তার মধ্যে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। অ্যান্ড দ্য ইয়াং বাবুনস আর ফুল অফ অ্যাক্টিভিটি। তারপরে কি বলছেন, অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, কাছে এবং দূরে, কোকিলাস হেল দ্য ডে, কাছে এবং দূরে পোয়েট শুনতে পাচ্ছেন কোকিলের ডাক। যে কোকিলের ডাকটা পোয়েটের মনে হচ্ছে ডে, দিনটাকে ওয়েলকাম করছে। তাহলে কবি বলছেন কাছে এবং দূরে, অর্থাৎ তার কোনো সময় মনে হচ্ছে এই তার বাড়ির কাছাকাছি বা তার জানলার কাছাকাছি থাকা কোনো গাছ থেকে কোকিল ডাকছে, আবার তার মনে হচ্ছে বাগানের হয়তো একটু দূরের দিকে থাকা, তার জানলা থেকে দূরের দিকে থাকা কোনো গাছ থেকে কোকিল ডেকে উঠছে। অর্থাৎ দ্য এক্স্যাক্ট লোকেশন অফ দ্য কোকিল ইজ নট নোন টু হার, তিনি ঠিক করে বলতে পারছেন না যে মানে কোকিলটা এক্স্যাক্টলি কোথায় আছে, তাই তিনি ফার অ্যান্ড নিয়ার এই ফ্রেজটি ব্যবহার করছেন। তাহলে এই হলো সকালবেলার গাছটির সৌন্দর্যের বর্ণনা। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে এই গাছের উপরে বসে থাকা বাবুনের বাচ্চাগুলো এবং কোকিলগুলোও কিন্তু এই গাছটার সৌন্দর্যকে অবশ্যই বাড়িয়ে দিচ্ছে, গাছটার সৌন্দর্যে একটা অন্য মাত্রা দান করছে। আর কি তিনি জানলা দিয়ে আর কি দেখতে পাচ্ছেন পোয়েট, অ্যান্ড টু দেয়ার পাস্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউজ। পাস্চার্স মানে হচ্ছে ঘাসে ঢাকা মাঠ, যেখানে কি হয় গরু ভেড়া ছাগল এরা চড়তে যায়, এরা কি হয় এরা ঘাস খেতে যায়। তাহলে তিনি কবি কি বলছেন যে এই ঘাসে ঢাকা মাঠগুলিতে ওয়েন্ড মানে হচ্ছে গো স্লোলি, ধীরে ধীরে যাই। আমাদের ঘুমন্ত গরুগুলি ঘাসে ঢাকা মাঠগুলির দিকে ধীরে ধীরে যায়, অর্থাৎ
পোয়েট এখানে বলতে চাইছেন যে এই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে ঘাসে ঢাকা মাঠগুলিতে চড়বার জন্য, ঘাস খাওয়াবার জন্য। তা কবি এখানে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করছেন আওয়ার স্লিপি কাউজ, আমাদের গরু। হতে পারে তাদের বাড়ির পোষা গরু, হতে পারে হয়তো তাদের ওই এলাকার কোনো লোকের বা একাধিক লোকের বাড়িতে সেইগুলো পোষা গরু। তাহলে কবির মধ্যে একটা দেখতে পাচ্ছি অ্যানিম্যালদের প্রতি, বার্ডদের প্রতি, গাছের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। সেই জন্য থেকে সেখান থেকে তিনি কিন্তু এই আওয়ার স্লিপি কাউজ এটা ইউজ করছেন। এটা কখনোই একেবারে লিটারালি ধরে নিলে হবে না, গরুটি তাদের বাড়ির পোষা। তা যাই হোক, আর কি বলছেন তিনি, আর কি দেখতে পাচ্ছেন জানলা দিয়ে? ইন দ্য শ্যাডো, ছায়াতে, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট। কিসের ছায়া? অন দ্য ব্রড ট্যাঙ্ক। ব্রড মানে হচ্ছে চওড়া, এখানে মানে হচ্ছে ভেরি লার্জ। ট্যাঙ্ক হচ্ছে রিজার্ভয়ার, একটা জলাধার। রিজার্ভয়ার কিসের? জলের। তাহলে এই ন্যাচারাল সোর্স অফ ওয়াটার, একটা স্বাভাবিক বা প্রাকৃতিক জলের উৎসের কথা এখানে বলা হচ্ছে। একটা পুকুর, ডোবা, এই রকম জাতীয় কিছু একটার ইঙ্গিত আমরা পাচ্ছি। সেই পুকুর বা ডোবার জলে কি হচ্ছে? কাস্ট, নিক্ষেপিত হচ্ছে। কি নিক্ষেপিত হচ্ছে? একটা শ্যাডো, ছায়া। কিসের ছায়া? সেটা কিন্তু কবি ইনডিরেক্টলি বলছেন, বাই দ্যাট ফোর ট্রি। যে ট্যাঙ্কটা কোথায় আছে? ফোর, গাছটার পাশে। ফোর মানে হচ্ছে গ্রে কালার্ড। যেহেতু ক্যাজুয়ারিনা গাছের বার্ক বা ছালটা ব্রাউন, বাদামি রঙের, তাই ফোর ট্রি বলতে একেবারে কিন্তু ক্যাজুয়ারিনা গাছকেই বোঝানো হচ্ছে, এটা একটা মিনিং। আর ফোর বলতে আমরা ওল্ড বা এজেড, হরি পার্সন, HOARY, এজেড পার্সনকে মিন করি। সেক্ষেত্রে এই গাছটি এই তরু দত্তে ছোটো বয়স থেকে তিনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও তিনি গাছটিকে ফোর ট্রি হিসাবে ইঙ্গিত করতে পারেন। তাহলে দ্য হোর ট্রি ইজ আনডাউটেডলি দ্য ক্যাজুয়ারিনা ট্রি, বাট দ্য রিজন ফর কলিং দ্য ক্যাজুয়ারিনা ট্রি a horse tree may be based on two factors. The first factor is that the bark of the casuarina tree is of গ্রে or ব্রাউন কালার। যদিও গ্রে এবং ব্রাউনের মধ্যে একটা পার্থক্য আছে। তো যাই হোক, তাহলে আমরা বলতে পারি যে দ্য গ্রে or ব্রাউন কালার of the bark of the casuarina tree gives the poet the cause for calling it a horse tree. Secondly, it may be that the poet calls the casuarina tree a horse tree because of its old age. Actually, the poet has seen this tree since her childhood. That's why such a case may also be taken into consideration. তো যাই হোক, সেই গাছটাকে পোয়েট কি বলছেন? সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এতটা সুন্দর এবং এতটা ভাস্ট। ভাস্ট মিন্স এখানে লার্জ, বড়। তাহলে এই গাছটা খুব সুন্দর এবং এই গাছটা খুব বড় গাছ এবং সুন্দর গাছ। সেই গাছটার পাশেই রয়েছে ওই ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে অবশ্যই সেই গাছটারই ছায়া পড়ছে। তাহলে ক্যাজুয়ারিনা গাছটার পাশে একটা জলাশয় আছে, সেই জলাশয়ের উপরে বা জলাশয়ের জলে ক্যাজুয়ারিনা গাছটারই ছায়া পড়ছে। আর কি বলছেন? দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, সেই গাছটার যেখানে ছায়া পড়েছে সেখানে ওয়াটার লিলি ফুল ফুটেছে সেই ছায়ার মধ্যে। ওয়াটার লিলি হচ্ছে এক ধরনের ফুল, যেটা সাদা রঙের হতে পারে, হলুদ রঙের হতে পারে বা গোলাপি রঙের হতে পারে। লাইক স্নো এনমাস্ট, দেখে মনে হচ্ছে যেন
বরফগুলোকে ওখানে কেউ এনমাস একত্রিত হয়ে আছে। তাহলে বরফের রং আমরা জানি সাদা, তাহলে এখানে কবি সাদা রঙের ওয়াটার লিলির কথা বলছেন। আমরা জানি ওয়াটার লিলি ফুলগুলো যেখানেই ফোটে গুচ্ছাকারে ফোটে, এবং এই ওয়াটার লিলি ফুলগুলো গুচ্ছাকারে ফুটেছে, এগুলোকে দেখে কবির মনে হচ্ছে যেন বরফখণ্ডগুলোকে স্তূপ করে রেখে দেওয়া হয়েছে। এখানে পোয়েটের ইমাজিনেশন খুব সুন্দরভাবে কাজ করছে। তাহলে এই ছিল দ্বিতীয় স্ট্যাঞ্জার সম্বন্ধে আলোচনা। আশা করা যায় তোমাদের সমস্ত ওয়ার্ড, সমস্ত ফ্রেজ বুঝতে সুবিধা হয়েছে। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে নির্দ্বিধায় ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করে জানাবে। ভিডিওটি শেষ করবার আগে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।